একটি গ্রামে বাস করত দুই বোন। বড় বোন সালমা, সে তার স্বামী সন্তানকে নিয়ে গ্রামের একটি ছোট্ট বাড়িতে চাষ করে দিন চালাতো। অন্যদিকে ছোট বোন রূপা, সে গ্রামের সবচেয়ে উঁচু আর বড় বাড়িতে বিলাসবহুল জীবনযাপন করত। রূপার একমাত্র মেয়ে জন্মদিন উপলক্ষে সে গ্রামের ভিতর একটি জমকালো পার্টির আয়োজন করে। তার পার্টিতে আশেপাশের গ্রামের সবচেয়ে শিক্ষিত আর ধনী ব্যক্তিরা আসে। রূপা বলছি যে পার্টিতে এবার হয়তোবা সবাই আসতে আরম্ভ করে দিয়েছে। আমি যাই পার্টিতে গিয়ে সবার সাথে দেখা করে আসি। আচ্ছা, তুমি তাহলে যাও, আমি এদিকে সমস্ত কাজ শেষ করে পার্টিতে আসছি। ও হ্যাঁ, তোমার বড় বোন সালমা আপা, তাকে তো এখনো দেখতে পেলাম না। তুমি কি তাকে নেমন্তণপত্র পাঠাতে ভুলে গিয়েছিলে? একেবারেই না, আমি তো আপুকে অনেক আগেই আমন্ত্রণ করেছিলাম। হয়তোবা আপুও কোনো কাজের জন্য আসতে পারছে না। তুমি চিন্তা করো না, আপু কাজ করে ঠিক চলে আসবে। রূপার স্বামী পার্টিতে চলে যায়। এদিকে রূপা তার বিছানায় বসে রেগে বলছিল, খেয়ে দে আর কোনো কাজ নেই, আমি কিনা আমার গরিব বোনকে এই পার্টিতে আসতে বলবো? যদি সালমা আপু এই পার্টিতে আসে আর সবাই যদি জানতে পারে ও এত গরিব, তাহলে আমার মোটেও মান সম্মান থাকবে না। আর এজন্যই তো বুদ্ধি করে আমি ওকে আমন্ত্রণই জানাইনি। এদিকে সালমা ও তার মেয়ে উঠোনের বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ সেই সময় সালমার বড়লোক দুই প্রতিবেশী রূপার দেয়া পার্টিতে যাচ্ছিল। সালমার প্রতিবেশী সালমাকে দেখে বলে, আরে সালমা, তুমি তো দেখছি এখনো তৈরি হওনি। তুমি কি যাবে না তোমার বোনের পার্টিতে? প্রতিবেশীর এমন কথা শুনে মুহূর্তের মাঝে সালমার মুখ ফেকেস হয়ে যায়। তবে সে তার প্রতিবেশীকে কোনো কথা বুঝতে না দিয়ে বলে, আরে না না, আমি যাব না। কেন? আসলে আমার কিছু কাজ চলে এসেছে, তাই হয়তোবা আমার একটু যেতে দেরি হবে। তোমরা পার্টিতে চলে যাও, ততক্ষণে আমি আর আমার মেয়ে ঠিক করি যে কি পরে পার্টিতে যাওয়া যায়। আমি তো একবার ভাবলাম যে রূপা তোমার মতো মানুষকে নেমন্তন্ন করেছে কিনা। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের কাজ শেষ করে পার্টিতে চলে এসো, সেখানে তোমাদের সাথে আবার দেখা হবে। সালমার প্রতিবেশী সেখান থেকে চলে যায়। এরপর সালমার মেয়ে বলে, মা, তোমায় তো খালামুনি আমন্ত্রণই জানায়নি, তাও তুমি কিসের জন্য চাচিদের বললে যে তোমায় খালামুনি পার্টিতে যেতে বলেছে? দেখো মা, তোর খালা মনির অনেক কাজ থাকে, আরে এত কাজের মাঝে হয়তোবা ওর মনে নেই আমন্ত্রণ জানানোর কথা। কিন্তু তাই বলে তো আর আমি আমার একমাত্র বোনের মেয়ের জন্মদিনের পার্টিতে বাড়িতে বসে থাকতে পারি না। তাই বলছি, তুই তৈরি হয়ে নে, তোর বাবা আসলে তার সাথে কথা বলে আমরা পার্টিতে যাব। এরপর সালমার স্বামী রফিক মিয়া সেখানে চলে আসে। শোনো না, বলছি যে রূপা তো ওর মেয়ের জন্মদিনের জন্য পার্টির ব্যবস্থা করেছে। গ্রামের সবাই যাচ্ছে ওর পার্টিতে, তাহলে আমি আর আমার মেয়ে দুজনে আমরা যাই না? দেখো, তোমার বোন তো তোমাকে পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণই জানায়নি। তাই বলছি, এভাবে যাওয়া তোমাদের ঠিক হবে না। বাবা, আমরা একবার যাই না? আমারও পার্টিতে যেতে খুব মন চাচ্ছে। আর বাবা, পার্টিতে তো সবাই আছে, সবার সাথে দেখা করলে আমাদেরও খুব ভালো লাগবে। যেখানে আমার মেয়ে পার্টিতে যেতে চাচ্ছে সেখানে আমি ওকে আর নাই বা বলে কি করে? আচ্ছা, তোমরা পার্টিতে তাহলে চলে যাও, তবে আমি যেতে পারবো না। মহাজনের জমিতে আজ অনেক কাজ করতে হবে। এরপর সালমা ও তার মেয়ে জন্য গ্রামে রাস্তা ধরে পার্টিতে চলে যায়। তবে সেখানে গিয়ে সালমার মেয়ে সবার নামি দামি পোশাক দেখে বিস্মিত হয়ে বলে, মা, দেখেছ সবাই কত দামি জামা কাপড় পরে এসেছে। আর আর আমরা তো তাদের মতো এত দামি জামা কাপড় পরে আসিনি। সবার মাঝে আমার খুব লজ্জা লাগছে মা। এমনভাবে বলতে হয় না, উপরওয়ালা যাকে যা সামর্থ্য দিয়েছে তাকে তাই নিয়ে খুশি থাকা উচিত। আর সৌন্দর্য তো মানুষের জামা কাপড়ে না, সৌন্দর্য তো থাকে মানুষের মনে। তাই বলছি, তুই এসব ব্যাপার নিয়ে ভাবিস না। চল ভিতরে যাই, তোর খালামুনির সাথে গিয়ে দেখা করে আসি। এরপর সালমা ও তার মেয়ে পার্টি থেকে রূপার ঘরের ভেতর চলে আসে। এদিকে রূপা তার বড়লোক বান্ধবীর সাথে বারান্দায় বসে গল্প করছিল। হঠাৎ করে রূপা সালমাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়।
এবং রূপা সে তার বান্ধবীকে কোনো কিছু বুঝতে না দিয়ে সে সালমার কাছে চলে যায়। আরে বোন, তুই কেমন আছিস? তোর সাথে অনেক দিন পর দেখা হলো। এসব কথা তুই বাদ দে, আগে বলো তুই এখানে কি করছিস? আমি তো তোকে আমন্ত্রণ করিনি, তুই এখানে তাও কেন আসলি? আমি আসলে বুঝতে পারিনি বোন। আমি ভেবেছি যে তুই হয়তোবা আমায় আমন্ত্রণ করতে ভুলে গিয়েছিস, তাই আমি চলে এসেছি। এসেই পড়েছিস যখন, তাহলে আর কি করার? তবে এখানে আর না, তুই আমার সাথে চল। সবাই তোকে আর আমাকে একসাথে দেখে নিলে আমার আর মান সম্মান থাকবে না। এরপর রূপা সে তার বোনকে নিয়ে তাদের পুরনো স্টোর রুমে এনে রেখে দেয় এবং রূপা বলে, শোনো আপু, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, কোনো মতেই তুই কাউকে বলবি না যে তুই আমার বোন। আর আমার স্বামী বা কেউ যেন জানতে না পারে তুই এই পার্টিতে এসেছিস। আচ্ছা বোন, তুই আমায় মাফ করে দিস। আমি বুঝতে পারিনি যে আমার আসার জন্য তোর এত অসুবিধা হয়ে যাবে। আমি এত কথা শুনতে চাই না তোর কাছ থেকে। আমি তোকে যেটা বললাম তুই শুধু সেটাই করিস। এরপর রূপা স্টোর রুম থেকে যখন বের হয়ে চলে যায় তখন সালমার মেয়ে বলে, আচ্ছা মা, খালামণি শুধু আমাদের টাকাটাই দেখল, অথচ আমরা খালামণিকে যে কত ভালোবাসি সেটা একবারও খালামণি ভেবে দেখল না। হ্যাঁ রে মা, আমার নিজের ছোট বোনটা আজ টাকার মায়ায় পড়ে নিজের রক্তের সম্পর্কও ভুলে গেছে। তোর বাবা ঠিকই বলেছিল যে বিনা আমন্ত্রণে পার্টিতে যাওয়ার দরকার নেই। কেন যে আমি তার কথা শুনলাম না। মা, তুমি নিজেকে এভাবে দোষ দিও না, তুমি তো জানতে না যে এমন হবে। তাদের সমস্ত কথা বাইরে শোনা যাচ্ছিল। আর এই কথা শুনে হঠাৎ করে সেখানে পার্টিতে আসা এক গেস্ট স্টোর রুমের ভিতরে চলে আসে। আরে তোমরা কারা আর এখানে? তোমরা কি করছো? তোমাদের দেখে তো মনে হচ্ছে না তোমরা আমন্ত্রিত কোনো গেস্ট। এই তোমরা বলো, তোমরা কারা আর তোমাদের পরিচয় কি? আমি রূপার বড় বোন সালমা। কি মিথ্যা কথা বলার জায়গা পাও না? তুমি কি রূপার জীবন সম্পর্কে জানো? ও কত বড় লোক, আর তুমি নিজের দিকে একবার তাকাও, তুমি কত গরিব। তাদের এই সমস্ত কথা শুনে রূপা পার্টি থেকে স্টোর রুমের ভিতরে চলে আসে। এখানে কি হয়েছে? এত চেঁচামেচির আওয়াজ কেন? বাইরে সবার অসুবিধা হচ্ছে। আর বান্ধবী, তুই এখানে কি করছিস? তোর তো পার্টিতে থাকার কথা। যা, তুই পার্টিতে চলে যা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তা না হয় যাচ্ছি, তবে তুই একটা কথা বলতো, এই যে মহিলার কে দেখতে পাচ্ছে, ইনি দাবি করছে তুই নাকি তার ছোট বোন, এটা কি সত্যি? আরে হ্যাঁ, ও আমার থেকে বয়সে বড়, আর ও আমার বাড়িতে কাজ করে, তাই আমি ওকে আপু বলে ডাকি। তাই ও তোকে বলেছে যে আমি ওর ছোট বোন? ও আচ্ছা, তাই তো বলি, তুই এত বড় লোক আর তোর বোন এত গরিব হয় কিভাবে? আচ্ছা তুই তাহলে থাক, আমি পার্টিতে চলে যাই। তা আপু, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি পার্টিতে কাউকে বলবে না যে আমি তোমার ছোট বোন? তোমার কি একটা কথা মনে নেই? বোন, আমি তাকে কিছু বলতে চাইনি, তবে তার অমন কথা শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি ভয়ে সত্যি কথা বলে ফেলেছি। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, না হলে আর কি কি যে দেখতে হতো তা বলার মতো না। আর তোকে যদি এখানে বেশিক্ষণ রাখা যায় তো, তবে তুই সব সত্যি কথা সবাইকে বলে ফেলবি। তাই বলছি, তোর এখানে থাকার আর কোনো দরকার নেই। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে চলে যা। এরপর সালমা ও তার মেয়ে পার্টি থেকে বের হয়ে দুঃখের সাথে গ্রামের রাস্তা ধরে বাড়িতে ফিরছিল। বাড়িতে ফেরার পথে হঠাৎ করে তাদের সাথে এক বৃদ্ধের দেখা হয়। বৃদ্ধটি তাদের কে ডেকে বলে, মা, তুমি কি আমায় কিছু খেতে দেবে? যদি তুমি আমায় কিছু খেতে দাও তাহলে আমার বেশ উপকার হয়, কারণ আমি বেশ কিছুদিন হলো না খেয়ে এভাবেই হেঁটে চলছি। না খেয়ে খেয়ে শরীরটা যে আর চলছে না। আপনি এভাবে বলবেন না, এতে আমার খুব কষ্ট লাগবে। আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনি না হয় আজকে আমার বাড়ির অতিথি হয়ে কিছু খাবার খেলেন। এরপর সেখান থেকে তারা তিনজনে বাড়িতে চলে আসে এবং সালমা তৃপ্তির সাথে পেট ভরে খাবার খাওয়ায়। এতে বৃদ্ধ লোকটি সালমার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বলে, আহ মা, তোমার হাতের রান্নায় জাদু আছে। আজ অনেক দিন পর পেট ভরে খাবার খেলাম। তোমাকে দেয়ার মতো আমার কাছে তেমন কিছু নেই, তবে এই নাও, এই একটি পুটলি আমি তোমায় দিলাম। এটি কেবলমাত্র তোমার স্বামী যখন ঘরে আসবে তার অনুমতি নিয়ে খুলবে। আর তোমার প্রতি সন্তুষ্ট হয়ে
আমি তোমাদের গ্রামের বটতলায় থাকবো কিছুদিন। আচ্ছা বাবা, কোনো প্রয়োজন হলে জানাবেন আমায়। এরপর বৃদ্ধ লোকটি ঘর থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সালমার স্বামী রফিক মিয়া ঘরের ভিতরে আসে এবং সালমা তার স্বামীকে সমস্ত কথা খুলে বলে। এরপর সালমার স্বামীর অনুমতির সাথে যখনই সালমা পুটলিটি খুলে, তৎক্ষণাৎ তাদের ভাঙা ঘরটি এক বড় দোতলা বাড়িতে পরিণত হয়ে যায়। আরে এ কি হলো? আমাদের ঘর কোথায় গেল? আরে সালমা, ওই বৃদ্ধ লোকটি কোনো সাধারণ লোক নয়। সে তোমার সততা পরীক্ষা করছিল, আর তুমি তার পরীক্ষায় পাশ করেছ। আর সে খুশি হয়ে তোমায় এই উপহারখানা দিয়ে গেছে। এখন আর আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। যদি তাই হয় তবে বৃদ্ধ বাবার সাথে একদিন গিয়ে দেখা করে তাকে আমি ধন্যবাদ দিয়ে আসব, কারণ আজ তার জন্য আমাদের সমস্ত দুঃখ কষ্ট আর এত বড় বাড়ি পেলাম। অন্যদিকে সালমার ছোট বোন রূপা, সে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার স্বামীর ব্যবসায় হঠাৎ করে লস হয়ে যায়। আর এতে করে রূপা তার বাড়ির কাজের লোককে সঠিক সময় বেতন দিতে না পেরে তার বাড়ির কাজের লোক কাজ ছেড়ে চলে যায়। এতে রূপা চিন্তা করতে থাকে। চিন্তা করতে করতে সে বলে, না না, এভাবে কিছুতেই হাল ছেড়ে দিলে চলবে না। একে তো এই কাজের লোকটা কাজ ছেড়ে চলে গেল, আর আমার পক্ষে কোনোভাবেই এই এত বড় বাড়ির কাজ একা একা সামলানো সম্ভব না। ও হ্যাঁ, আমার গরিব বোন তো আছেই, ওকে না হয় প্রতিদিন বাড়ির বেঁচে যাওয়া খাবার দিয়ে দেব, আর আমার সমস্ত কাজ করিয়ে নেব। আর এতে যেমন আমার টাকাও খরচ হবে না, আবার আমার সমস্ত কাজও হয়ে যাবে। এরপর রূপা তার বোনের বাড়িতে চলে আসে। রূপা তার বোনের বাড়িতে এসে এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার? আমার যতদূর মনে পড়ছে আপুর ভাঙা বাড়ি তো এখানেই ছিল, কিন্তু এখানে তো একটা বড় বাড়ি রয়েছে। আচ্ছা যাই হোক, এত ভেবে লাভ নেই, ভিতরে যাই আগে। আরে বোন, যে আয় আয়, কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছিস তুই? কেমন আছি এটা পরে বলছি, আগে আপু তুমি এটা তো বলো যে এই বাড়িটা কার? বোন, এই বাড়িটা আমার। আপু তুমি কি আমার সাথে মজা করছো? তোমাদের তো ঠিকমতো খাবারই জোটে না, আর এত বড় বাড়ি মালিক হয়ে গেলে তোমরা। এরপর সালমা তার বোনকে সমস্ত কথা খুলে বলে। আর এমন কথা শুনতেই রূপার মাঝে লোভের বিভীষিকা জ্বলে ওঠে। তাহলে তোমরা এভাবে এত বড় লোক হয়েছ? আচ্ছা আপু, তাহলে তুমি থাকো, আজ বরং আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে বোন। এরপর রূপা সে তার বাড়িতে না গিয়ে বরং বৃদ্ধ বাবার কাছে চলে যায়। গিয়ে বলে, এই তো বাবা, আমি আপনাকেই খুঁজছিলাম। আপনি আমায় দয়া করে সাহায্য করুন। আমার ধন সম্পদ অনেক কমে গিয়েছে, তাই আপনি আমার বড় বোনকে যেভাবে বড় লোক করে দিয়েছিলেন। দেখো মা, যার কপালে যতটুকু লেখা আছে সে ঠিক ততটুকু পাবে, এতে আমার কিছু করার নেই। কিছু করার নেই মানে? আমি আমার বড় বোনের তো বেশি সম্পদ চাই, আর তা আপনি আমায় যে করেই হোক দিন। আর যদি তা না দিতে পারেন, তবে আমি সবাইকে বলে দেব যে আপনি এক ভণ্ড প্রতারক। সবার বিশ্বাসকে কাজে লাগে আপনি সবাইকে ঠকাচ্ছেন। কি তোমার এত বড় সাহস? আমি তোমাকে অভিশাপ? বাবা দাঁড়ান, একটু দাঁড়ান। বাবা, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও বড্ড ছেলে মানুষ, ও না বুঝে এমন কথা বলে ফেলেছে। ওকে আপনি মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তাই হোক। মা সালমা, আমি তোমার জন্য শুধুমাত্র তোমার বোনকে ক্ষমা করলাম। তা আপু, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? আমি জানি রে বোন, তুই এখানে আসবি, কারণ আমি তোর চোখের ভিতরে লোভ দেখতে পেয়েছিলাম, তাই আমি এখানে চলে এসেছি। সত্যি আপু, আমি তোমাকে কতই না অপমান করেছি, কত খারাপ কথা না বলেছি। তুমি আমায় মাফ করে দাও। আমি আমার ভুলের জন্য সত্যিই অনুতপ্ত। বৃদ্ধ বাবা, আপনিও আমায় মাফ করে দিন। মাপ চাইতে হবে না, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক।